আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ জ্যামিতির মৌলিক ধারণা এই অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করবো। যে জ্যামিতির বেসিক যে টপিক আছে, জ্যামিতি কি, রেখা কি, রশ্মি কি, রেখাংশ কি বা লম্ব কি, সন্নিহিত কোণ কি, এগুলো নিয়ে আজকে আলোচনা করবো। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি উপঅধ্যায় 1 এবং উপঅধ্যায় 2 নিয়ে আলোচনা করবো। তো চলো আমরা শুরু করে দিই। এখানে আমি এই অধ্যায়ের যে বেসিক কনসেপ্ট গুলো আমাদের জানা লাগবে সেই কনসেপ্ট গুলো লিখে রাখলাম 1 থেকে 12। দেখো, 1 নম্বরে হলো জ্যামিতি। জ্যামিতি কি বা কে আবিষ্কার করেছেন, এবং রেখা, রশ্মি, রেখাংশ, কোণ, সরল কোণ, বিপরীত কোণ, সমকোণ, পুরো কোণ, সম্পূরক কোণ, সন্নিহিত কোণ। এখানে কিছু অংশ আমরা ক্লাস 5 এ শিখে আসছি, যেমন পুরো কোণ, সম্পূরক কোণ, কোণ কি, এগুলো আমরা মোটামুটি ছোটবেলা থেকে শিখে আসলাম। রেখা, রশ্মি, রেখাংশ। এখন দেখো, প্রথমে আমি যে টপিকটা লিখলাম সেটা হলো জ্যামিতি। আসলে জ্যামিতি কে আবিষ্কার করলেন? তো জ্যামিতি হলো গ্রিক পণ্ডিত ইউক্লিড খ্রিস্টপূর্ব 300 অব্দে জ্যামিতি প্রথম ধারণা দিয়েছিলেন। আর তিনি জ্যামিতি সম্পর্কিত যে বইটি লিখেছেন তার নাম হলো এলিমেন্টস। আমরা প্রথমে শিখব হচ্ছে জ্যামিতি কথাটি অর্থ কি। দেখো, জ্যামিতি, জ্যা যোগ মিতি, এই দুইটা শব্দ থেকে জ্যামিতি শব্দটি এসেছে। আর এখানে জ্যামিতি শব্দের অর্থ হলো ভূমি এবং মিতি শব্দের অর্থ হলো পরিমাপ। তাহলে আমরা জ্যামিতি শব্দের অর্থ বলবো হচ্ছে ভূমির পরিমাপ। ঠিক আছে, তার মানে জ্যামিতি শব্দের অর্থ হলো ভূমির পরিমাপ। এখন তোমাদের পরীক্ষার প্রশ্নে আসে যে জ্যামিতি শব্দের অর্থ কি, তাহলে আমরা বলবো ভূমির পরিমাপ। এখন যদি বলে যে জ্যামিতি সম্পর্কে প্রথম কে ধারণা দিয়েছেন অথবা জ্যামিতি কে আবিষ্কার করেছেন, তখন আমরা বলবো হচ্ছে গ্রিক পণ্ডিত ইউক্লিড। উনি ছিলেন গ্রিক দেশে, গ্রিক পণ্ডিত ইউক্লিড। উনি হলেন গ্রিসের নাগরিক এবং উনি জ্যামিতি সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন। আর উনি যে বইটিতে জ্যামিতি সম্পর্কে ধারণা দিয়েছিলেন সেই বইটির নাম হচ্ছে এলিমেন্টস। এই এলিমেন্টস বইটিতে তিনি জ্যামিতি সম্পর্কিত তথ্য দিয়েছেন। আর এই এলিমেন্টস বইটি মোট 13 খণ্ডে বিভক্ত ছিল। এলিমেন্টস বইটি মোট 13 খণ্ডে বিভক্ত ছিল, আমরা এটা একটু মনে রাখবো। তো এবার দেখো, আমরা 2 নম্বর টপিকে চলে যাই। 2 নম্বর টপিক হলো রেখা। রেখা কাকে বলে? দেখো, আমি এখানে রেখা লিখলাম এবং এটা হলো একটা রেখা। তাহলে আমরা যদি আসে পরীক্ষা যদি আসে যে রেখা কি, তাহলে আমরা কি বলবো? যে যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই এবং কোনো প্রান্ত বিন্দু নেই তাকে আমরা রেখা বলবো। তাহলে আমরা এটা সংজ্ঞাটা কি লিখবো? যে যার নির্দিষ্ট দৈর্ঘ্য ও প্রান্ত বিন্দু নেই তাকে রেখা বলে। এটা হলো আমাদের সংজ্ঞা, যার নির্দিষ্ট দৈর্ঘ্য ও প্রান্ত বিন্দু নেই তাকে রেখা বলে। যেমন এটা এদিকে চলতে থাকবে এবং এটা এদিকে চলতে থাকবে, এটা কখনো শেষ হবে না বা কোথাও শুরু নেই। ঠিক আছে, এটাকে আমরা রেখা বলবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা 3 নাম্বারটা দেখে নিই। 3 নাম্বার হলো রশ্মি। আমরা রশ্মি কি লিখবো? দেখো, যার একটি প্রান্ত বিন্দু আছে, এ হলো প্রান্ত বিন্দু আর বি কিন্তু প্রান্ত বিন্দু নয়, যেদিকে অ্যারো চিহ্ন থাকবে সেটা প্রান্ত বিন্দু নয়। তাহলে প্রান্ত বিন্দু হলো এ। তাহলে আমরা রশ্মি কি বলবো? যার একটি প্রান্ত বিন্দু আছে কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নেই তাকে আমরা রশ্মি বলবো। তাহলে এটা লিখতে হবে, যার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই কিন্তু একটি প্রান্ত বিন্দু আছে, একটি প্রান্ত বিন্দু আছে, তাকে রশ্মি বলে। তাকে আমরা কি বলবো? রশ্মি বলবো। তাহলে এটাকে আমরা রশ্মি বলবো। ওকে, এরপরে 4 নম্বরটা দেখো, যে রেখাংশ কি। রেখাংশ মানে হচ্ছে রেখার অংশ। তো যেহেতু এখানে রেখার অংশ বোঝানো হয়, তাহলে রেখার একটা অংশ অর্থাৎ এটা প্রান্ত বিন্দু থাকবে। ঠিক আছে, এটা 2টা প্রান্ত বিন্দু আছে। এখন আমরা এটাকে বলবো হচ্ছে রেখাংশ। তাহলে রেখাংশ কি বলবো? যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং 2টি প্রান্ত বিন্দু আছে তাকে আমরা রেখাংশ বলবো। আশা করছি এই টপিক গুলো তোমরা সকলে বুঝতে পেরেছো। এরপরে আমরা পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী যে টপিকটা আছে সেটা হলো কোণ।
কোণ কাকে বলে? কোণ আমরা লিখতে পারি যে এটা একটা কোণ, যেমন এ ও সি। এখানে কোণ এ ও সি হলো একটি কোণ। এখন এটা যদি আসে তোমার পরীক্ষা যে কোণ কি বা কোণ কাকে বলে, তখন কি লিখবে? যে রশ্মি দুইটি রশ্মির প্রান্তবিন্দু একই সমতলে মিলিত হয় যে আকৃতি গঠন করে তাকে আমরা কোণ বলবো। এই দেখো এখানে ও এ এবং ও সি দুইটা রশ্মি, আর দুইটা রশ্মির প্রান্তবিন্দু হলো ও। এই দুইটা রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয় এখানে যে আকৃতি গঠন করেছে এটাকে আমরা বলবো কোণ। ঠিক আছে? আচ্ছা, আমি এটা তোমাদের সুবিধার জন্য আমি সংজ্ঞাটা লিখে দিই। এখানে কি লিখবে? একই সমতলে দুইটি রশ্মির প্রান্তবিন্দুদ্বয় মিলিত হয় যে আকৃতি গঠন করে বা তৈরি করে, যেটাই বলো, যে আকৃতি গঠন করে তাকে কোণ বলে। এখানে অবশ্যই এটাকে তুমি দুইটা রশ্মি বলতে হবে। যদি রেখাংশ বলো তাহলে কিন্তু সংজ্ঞা হবে না, যেহেতু এখানে দুইটা রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে। আমরা সংজ্ঞার মধ্যে লিখবো একই সমতল, মানে এটা একটা সমতল। এখানে দুইটা রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে এবং মিলিত হয়ে যে আকৃতি গঠন করেছে, যে আকৃতিটা গঠন করেছে এটাকে আমরা বলবো কোণ। আশা করছি সকলে এটা বুঝতে পেরেছে। এবার আমরা 6 নম্বর টপিকে চলে যাই। 6 নম্বর যে টপিকটা আছে সেটা হলো, দেখো 5 নম্বর আমাদের শেষ, 6 নম্বর হলো সরল কোণ। সরল মানে কি? সোজা, অর্থাৎ যে কোণটা সোজা হবে। এটা কিভাবে বলবো? মনে করো এটা এ বি, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে সরল কোণ। এটা একটা সরলরেখা, এটাতে একটা কোণ, এটাকে আমরা বলবো হচ্ছে সরল কোণ, অর্থাৎ কোণ এ ও বি এক সরল কোণ। ঠিক আছে? এখন এটা সংজ্ঞাটা কি বলবো? যে দুইটি বিপরীত রশ্মি, এখানে বিপরীত কথাটা বলতে হবে, দুইটি বিপরীত রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়ে যে আকৃতি গঠন করে তাকে আমরা সরল কোণ বলি, বা যে কোণ গঠন করে তাকে আমরা সরল কোণ বলি। দেখুন এটা একটা রশ্মি, এটা বিপরীত একটা রশ্মি, প্রান্তবিন্দু মিলিত হয়, এখান থেকে এটা একটা আমি রশ্মি বলতে পারি। এই যে এই প্রান্তবিন্দু থেকে এখানে একটা রশ্মি, এই প্রান্তবিন্দু থেকে এখানে একটা রশ্মি, এই দুইটা রশ্মির বিপরীত রশ্মি। এটা বিপরীত কেন? এই যে এটা অ্যারো চিহ্নের দিকে, এটা হলো এদিকে, দুইটা বিপরীত দিকে, আর দুইটারই প্রান্তবিন্দু মিলিত হয় যে কোণ উৎপন্ন করেছে এটাকে আমরা বলি হচ্ছে সরল কোণ। এখন এক সরল কোণ মনে রাখবে 180 ডিগ্রি। এক সরল কোণ সমান 180 ডিগ্রি, অথবা এক সরল কোণ সমান সমান হচ্ছে দুই সমকোণ। ঠিক আছে? এটা তোমার পরীক্ষা যেভাবে আসো সেভাবে লিখবে। এক সরল কোণ সমান 180 ডিগ্রি, এক সরল কোণ সমান দুই সমকোণ। অথবা এভাবে আসে যে এক সরল কোণ সমকোণের কত গুণ? দ্বিগুণ হবে। অথবা যদি বলে এক সমকোণ সরল কোণের কত গুণ, তাহলে অর্ধেক বলবো আমরা। ঠিক আছে? ওকে, আশা করছি এটা তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার আমরা সরি, এখানে সিরিয়াল নাম্বার গুলো হলো, এটা হলো 7 নম্বর, 8, 9, 10, 11। তাহলে আমরা হলো এবার 7 নম্বরটা দেখবো, বিপরীত কোণ। বিপরীত কোণ, বিপরীত কোণ কোনটা? যে দুইটি সরলরেখা অবশ্যই সেট করতে হবে। এবি একটা সরলরেখা এবং বিসি একটি সরলরেখা, এবি সরলরেখা এবং সিডি হলো আরেকটি সরলরেখা। এখন এই দুটো সরলরেখা পরস্পরকে অবিন্দুতে সেট করেছে। দেখো, যদি বিপরীত কোণ হতে হয় অবশ্যই এটা দুটো সরলরেখা হতে হবে কমপক্ষে, এর বেশি হতে পারে, সমস্যা নেই। তাহলে এখন এ বি এবং সিডি দুইটা সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে সেট করেছে, ফলে কয়টা কোণ উৎপন্ন হয়েছে? দেখো এখানে 4টা কোণ উৎপন্ন হয়েছে, 1, 2, 3, 4। এখানে 4টি কোণ উৎপন্ন হয়েছে। আর এই কোণগুলোর নাম কি? দেখো এই পাশে যে কোণটা আছে এটাকে বলা হয় কোণ এ ও সি। তাহলে আমি এখন বিপরীত কোণ কোনটাকে বলবো? দুইটি সরলরেখা পরস্পরকে সেট করেছে, তাহলে ছেদবিন্দুতে এই যে কোণ এ ও সি উৎপন্ন হচ্ছে, এটা বিপরীত পাশে কোণটা আছে, দেখো এটা বিপরীত পাশে এই যেটা আছে, এই যে এটা আছে। তাহলে আমরা বলবো হচ্ছে বিওডি, অর্থাৎ কোণ এ ও সি এর বিপরীত কোণ হলো কোণ বিওডি।
কোণ AOC এর বিপরীত কোণ BOD, কারণ এটা বিপরীত পাশে আছে। আবার দেখো কোণ AOD, এটার বিপরীত পাশে কোনটা আছে? কোণ COB, কোণ COB। তাহলে আমরা বলবো হচ্ছে কোণ AOD এর বিপরীত কোণ হলো কোণ COB। তাহলে যদি পরীক্ষা আসে যে দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে কয় জোড়া বিপরীত কোণ উৎপন্ন হবে? আমরা দুই জোড়া বলবো, এক জোড়া, এক জোড়া, দুই জোড়া। ঠিক আছে। আর দুইটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে ছেদবিন্দুতে চারটি রশ্মি উৎপন্ন হবে, চারটি রশ্মি। দুইটি সরলরেখা, এখানে চারটি রশ্মি, চারটি কোণ। দেখো রশ্মি কিভাবে হবে? ABCD, এখানে O থেকে A পর্যন্ত ও একটা রশ্মি, আবার O থেকে C পর্যন্ত এটা একটা রশ্মি, O থেকে B পর্যন্ত এটা একটা রশ্মি, O থেকে D পর্যন্ত এটা একটা রশ্মি। তাহলে এখানে চারটা রশ্মি হলো, দুইটি সরলরেখা হলো, চারটি কোণ হলো, আর হলো দুই জোড়া বিপরীত কোণ। এটা এটার বিপরীত, এটা এটার বিপরীত। আশা করছি সকলে বুঝতে পেরেছে। এবার আমরা 8 নম্বর টপিকে চলে যাই। 8 নম্বর হলো সমকোণ বা লম্ব কি? সমকোণ অথবা লম্ব। সমকোণ অথবা লম্ব। তো সমকোণ আমরা কিন্তু আমাদের জেনেছি যে সমকোণ হলো 90 ডিগ্রি। এখন লম্ব কখন হবে? যখন দেখো একটি সরল রেখা, মনে করো AB একটি সরল রেখা, যে কোনো একটা বিন্দুতে যদি একটি আমি রশ্মি এঁকে দেই, মনে করো OC একটা রশ্মি। এখন এই রশ্মিটা এই AB কে যে কোণ উৎপন্ন করে, এখানে দেখো এই OC আর O এর সাথে এখানে যে কোণ উৎপন্ন করলো, আবার OC এবং OB এখানে যে কোণ উৎপন্ন করলো, এই যে দুইটা সন্নিহিত কোণ, এই দুইটা সন্নিহিত কোণ যদি সমান হয় তাহলে কোণ দ্বয়কে আমরা বলবো সমকোণ। তাহলে এটা কি বলবো? সমকোণ। আর যে রেখাটা রশ্মিটা আছে OC, এটাকে বলবো আমরা হচ্ছে লম্ব। তাহলে এটা এক সমকোণ, এটাও কি এক সমকোণ। কখন এক সমকোণ হবে? যদি একটা সরলরেখার উপর একটি লম্ব আঁকি এবং দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হয়, এই কোণ দুইটা সমান হলে এটাকে আমরা বলবো হচ্ছে সমকোণ। ঠিক আছে। এখন তোমার সন্নিহিত কোণটা আগে জানতে হবে। যদিও সন্নিহিত কোণটাকে নিচে লিখেছি, সন্নিহিত কোণটা আগে জানতে হবে। সন্নিহিত কোণ কি? মনে করো এই একটা সরল রেখা, ও একটা বিন্দু, আবার এটাতে যে কোনো একটা রশ্মি মনে করো মিলিত হবে, OC একটা রশ্মি মিলিত হলো, এই সরলরেখার ও বিন্দুতে OC রশ্মি মিলিত হলো। মিলিত হওয়ার ফলে এখানে দেখো দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এই একটা কোণ, একটা কোণ। এই যে দুইটা কোণ উৎপন্ন হলো, এগুলোকে বলা বলা হয় হলো সন্নিহিত কোণ। তাহলে আমরা কিভাবে বলবো সন্নিহিত কোণ? যদি দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয়, এখানে দেখো এই কোণটার নাম কি? কোণ AOC। আবার এই কোণের নাম হচ্ছে কোণ COB। এই দুইটা কোণের শীর্ষবিন্দু কিন্তু একটি, অর্থাৎ দুইটি কোণের যদি একই শীর্ষবিন্দু হয় এবং একটি সাধারণ বাহু থাকে এবং কোণ দ্বয় এই সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তবে কোণ দুটিকে বলা হয় সন্নিহিত কোণ। তাহলে চিত্রে কোণ AOC এর সন্নিহিত কোণ হলো কোণ COB। এটাকে আমরা এইভাবে বলতে পারি, মনে করো এই এখানে আমি এই যে দুইটা কোণ আঁকলাম, মনে করো এটা AOBC, এটা আঁকলাম। এখন এখানে সন্নিহিত কোণ দুইটা কি কি হবে? দেখো এই যে কোণ আছে, কোণ AOC এবং কোণ COB, এটার নাম COB, এটার নাম AOC। কোণ আমরা যখন লিখবো তখন এই দুইটা যে বিন্দু আছে এগুলোকে আমরা দুই পাশে লিখবো, আর মাঝে যে কোণ এটাকে আমরা মাঝে লিখতে হবে সবসময়। এখানে তুমি COAও লিখতে পারবা, কিন্তু O কে মাঝে রাখতে হবে। আবার এখানে BOC বলতে পারবো অথবা COB বলতে পারবো, কিন্তু O কে মাঝে রাখতে হবে, যেহেতু O বিন্দুতে কোণটি আছে। তাহলে এখানে দুইটা কোণ AOC এবং COB, এই দুইটাকেও আমি সন্নিহিত কোণ বলতে পারবো। কারণ হচ্ছে দেখো এই দুইটা সন্নিহিত কোণের কিন্তু একটি শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু, এই বাহুটা দুইটা কোণের সাথে আছে, এবং এই দুইটা কোণ এই বাহুর দুই পাশে অবস্থান করে বা বিপরীত পাশে অবস্থান করে, তবে এই কোণ দুইটাকে আমরা কি বলবো? সন্নিহিত কোণ। তাহলে আমাদের যদি সংজ্ঞা আসে যে সন্নিহিত কোণ কাকে বলে, কি বলবো? একই যদি দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং একটি সাধারণ বাহু থাকে,
কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তবে এই কোণদ্বয়কে আমরা বলবো হচ্ছে সন্নিহিত কোণ। তাহলে এই চিত্রে কোণ এওসি আর সিওবি হলো সন্নিহিত কোণ, এই চিত্রে কোণ এওসি আর সিওবি হলো সন্নিহিত কোণ। আশা করছি এটা তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার আমরা 9 নম্বর টপিকে চলে যাই। 9 নম্বর যে টপিক আছে সেটা হলো পূরক কোণ কাকে বলে। পূরক কোণ কি বলবো, মনে করো এটা যে কোনো আকৃতি, এখানে দুইটা কোণ উৎপন্ন হচ্ছে, একটা সরলরেখা আর এটা হলো একটা রশ্মি। এটা যদি আমি নাম দিয়ে দিই, এটা দিয়ে দিলাম, তাহলে এওসি আর বিওসি এই যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণের যোগফল যদি সরি আমি 180 ডিগ্রি কে বললাম, আমরা আগে করবো হচ্ছে পূরক কোণ। তাহলে পূরক কোণ কোনটাকে বলবো, দেখো এ ও বি সি, এখানে দুইটা কোণ উৎপন্ন হলো, এই যে দুইটা কোণ আর এটা হলো লম্ব, দেখতে আছে লম্ব, এটা এটার সাথে লম্ব। যদি লম্ব হয়, আমি বলেছি এটা সমকোণ হয়, সমকোণ মানে 90 ডিগ্রি, অর্থাৎ দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, কোণ দুইটিকে একে অপরের পূরক কোণ বলে। এই দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তবে কোণ দুটিকে পরস্পরের পূরক কোণ বলে। এই সংজ্ঞাটা আমরা একটু লিখে নিই। দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে তবে কোণ দুটিকে একে অপরের পূরক কোণ বলে, পূরক কোণ বলে। ঠিক আছে, যদি কোণ দুইটার যোগফল 90 ডিগ্রি হয়, তবে কোণ দুটিকে পূরক কোণ বলে। এটা যেহেতু লম্ব, অবশ্যই পুরোটা 90 ডিগ্রি, তাহলে এই দুইটা যোগফলে তো পুরোটা হবে। তাহলে এই দুইটা কোণকে একে অপরের পূরক কোণ বলে। এখন যদি তোমাকে বলে যে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি, তাহলে আমরা কি করবো, যেহেতু দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হলে পূরক কোণ হয়, তাহলে একটি তো 90, দুইটা যোগফল 90 হবে। তাহলে আমরা কি করবো, 90 থেকে 30 মাইনাস করবো, মাইনাস করলে যে মান এটা হলো 30 ডিগ্রি এর পূরক কোণ। এখন যদি বলে তোমাকে যে 50 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি, তাহলে আমরা কি করবো, 90 থেকে 50 মাইনাস করবো, 50 মাইনাস করলে হলো 40 ডিগ্রি। এইভাবে আমরা এমসিকিউ গুলোর সমাধান করব। এবার সম্পূরক কোণটা দেখো, যে সম্পূরক কোণ কাকে বলে। আমাদের 9 নম্বর শেষ, এবার 10 নম্বরটা দেখো। সম্পূরক কোণ, দেখো আমি একটা সরল রেখা আঁকলাম, সম্পূরক কোণের যোগফল কিন্তু